ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি আমাদের জেনারেল ম্যাথের সার্কেলের অর্থাৎ চ্যাপ্টার 8-এর আমরা লেকচার 5। সো লেকচার 5-এ আমরা এর আগের যে লেকচারগুলো ছিল এই লেকচারগুলোতে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুই শিখেছি, আমরা অনেক কিছুই পড়েছি। আর আজকে লেকচার 5-এ স্পেশালি আমরা দেখব হচ্ছে যে আমাদের 8.3-এর কিছু আমাদের উপপাদ্য এবং উপপাদ্য জাতীয় যে প্রবলেমগুলো আছে আমরা সেগুলো দেখা যাক কতটা মজা করে আমরা এগুলো শিখতে পারি এবং ধীরে 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 আমরা অগ্রসর হব আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাডভান্সমেন্ট বা আমাদের অ্যাডভান্সড কিছু কনসেপ্টের দিকে। প্রচণ্ড ব্লার হয়ে আছে তাই না? দেখি কি করা যায়। সো আই হোপ তোমাদের কাছে জিনিসগুলো খুব ক্লিয়ার, আই গেস। ওকে, সো লাইভটা তোমরা একটু শেয়ার করে দাও সবাই। অলরাইট, মানুষজন জয়েন করছে ধীরে ধীরে। ফাইন, তো আমরা শুরু করি আজকের পড়াশোনা। হ্যাঁ, সো আজকে আমরা স্পেশালি দেখব হচ্ছে যে আমাদের উপপাদ্যগুলো প্রায় শেষ হয়ে এসেছে, বইয়ের কিছু উপপাদ্য এবং সেই সম্পর্কিত অনুশীলনী। মানে আমরা 8.3-এর কিছু প্রবলেম আমরা ডিসকাস করবো এবং তার আগে যেসব অনুশীলনী যে প্রবলেমগুলো আছে আমরা সেগুলো দেখবো, ইম্পর্টেন্ট প্রবলেমগুলো অফকোর্স। ফ্যাক্টটা কি আসলে? আমরা আজকে তাহলে এই জিনিসগুলো শেষ করার পর ফ্যাক্ট হচ্ছে যে আমরা আরও 2টা কি 3টা মোটামুটি আরও লেকচার লাগবে বা 2টা লাগবে যতটুকু অ্যাজিউম করা যায়। দেন আমরা জাস্ট এটা একটা এক্সাম নিব। ওই এক্সামে অফকোর্স তোমাদের একটা প্রাইজ মানি থাকবে। অ্যান্ড সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য একটা ফ্রি প্রো কোর্সের অ্যানাউন্স করতে যাচ্ছি, যেটা কিনা আমরা কোষ বিভাজন এবং তোমাদের বায়োলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং ট্রাইগোনোমেট্রি, জেনারেল ম্যাথে আমরা ট্রাইগোনোমেট্রির উপর একটা ফ্রি প্রো কোর্সের আয়োজন করতে যাচ্ছি। অলরেডি আমাদের গ্রুপ অ্যারেঞ্জ করা হয়ে গেছে, তোমরা অলরেডি অনেকে হয়তো বা জয়েনও করে ফেলেছো। সো সেখানে আমরা ক্লাস নিব এবং ক্লাসের উপরও তোমাদের 3000 টাকার প্রাইজ মানি থাকবে। সো এটা মিস করো না আশা করি। তো তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিই, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গিয়েছে। সো আমি একটা উপপাদ্য লিখি, দেখা যাক এই উপপাদ্যটা কতটা মজা করে আমরা শিখতে পারি। সো লাইফটা ভয়ানক ব্লার হয়ে আছে। তোমাদেরও কি সেম সমস্যা নাকি? আমাকে একটু জানাও তো, আমার এখানে ভয়ানক ব্লার দেখাচ্ছে। অলরাইট, আমি তাহলে লিখি একটু। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। সো বৃত্তে অন্তর্লিখিত যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। যে কোনো দুইটি, লাইফ কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আশা করি ঠিক আছে। আচ্ছা, না আমার সব ঠিকই আছে। কেউ বলছে ব্লার, কেউ ঠিক আছে। তো আমি আশা করছি যে ঠিক আছে, না থাকলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অলরাইট, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। ওকে, দুই সমকোণ। এটা একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, আমি এই জিনিসটা আগে একটু বুঝাই যে আসলে প্রশ্নে বা এই স্টেটমেন্টটা আসলে কি বুঝিয়েছে, দেন আমি তোমাদেরকে প্রমাণে নিয়ে যাচ্ছি। প্রমাণটা বড় কথা না মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল রাখবা সবসময় যে উপপাদ্যের ক্ষেত্রে তোমাদের প্রমাণটা বড় কথা না, বাট প্রমাণ কিভাবে করতে হবে সেটা জানাটা আসলে বড় কথা, বা প্রশ্নটা আগে বোঝাটা বড় কথা। দেখো তো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আসলে কি বোঝায়? সো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে এই ধরো, এই যে একটা বৃত্ত ড্র করলাম আমি, এর মাঝে একটা চতুর্ভুজ আঁকা লাগবে, এর মাঝে একটা তোমার চতুর্ভুজ থাকবে। সো অন্তর্লিখিত মানে এই যে বৃত্তের অন্তরে, কার অন্তরে? বৃত্তের অন্তরে, বৃত্তের ভিতরে, বৃত্তের ভিতরে এই যে একটা আমি চতুর্ভুজ আঁকলাম, দেখো যেখানে কিনা ও কেন্দ্র বৃত্তের, এটার
যে কোনো দুইটা বিপরীত কোণ, যে কোনো দুইটা বিপরীত কোণ, ধরো এই কোণটা এবং এই কোণ, এই যে কোণটা, এই দুইটা বিপরীত কোণ দুইটার এদের সমষ্টি হবে সব সময়, এদের সমষ্টি মানে যোগফল সবসময় হবে কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, 2 সমকোণ। এই জিনিসটা আমাকে প্রুফ করা লাগবে। সো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, কোনো একটা জিনিস যদি বা কোন টোন যে কোনো কিছু এই জাতীয় কিছু যদি প্রুফ করতে হয়, আমাদের একটা রেফারেন্স জিনিস লাগে না, বা কোনো একটা তত্ত্বের উপর ভিত্তি করে আমরা এই কাজটা করা লাগে না। তো আমরাও এখানে একটা তত্ত্ব ইউজ করব, কোন তত্ত্বটা এতদিন তোমাদেরকে মানে এতদিন ধরে তোমাদেরকে আসলে পড়িয়ে এসেছি, বা আগের দুটো লেকচার তোমরা ফলো করলে বুঝতে পারবো। আমি একটু তোমাদেরকে আজকে আরেকবার তোমাদেরকে হিন্ট দেই। সো কোনো একটা কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, এই যে একটা চাপ আছে একই চাপের উপর দণ্ডায়মান, কোনো একটা কেন্দ্রস্থ কোণ সেই চাপের উপর যে কোনো একটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোনো একটা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ। আমরা তাহলে এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এদেরকে আমরা কিভাবে আলাদা করব? লাইভে কি সব কিছু ক্লিয়ার আছে? তোমরা একটু বলো তো। লাইভ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু জানাও আমাকে, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। অলরাইট। সো তাহলে তাহলে চিন্তা করে দেখো তো, আমরা এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ কীভাবে বুঝবো, এটা আমি তোমাদেরকে একটু শিখিয়েছিলাম। যে কোনো কোণ যখন আমরা আঁকি, কোণের যে জায়গায় মিলিত হয় এটাকে আমি বলি হচ্ছে মাথা, আর কোণের দুইটা পা থাকে। তো এই উপপাদ্যের ক্ষেত্রে সবসময় দেখবা দুইটা কোণের পা সবসময় একই জায়গায় থাকে, দুইটা কোণের পা একই জায়গায় থাকে। আর কোণ মাথা রাখে যেখানে, সেই অনুযায়ী কোণটার নাম হয়। কোণ যদি মাথা রাখে কেন্দ্রে, তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কোণ যদি মাথা রাখে হচ্ছে পরিধির উপর বা বৃত্তের উপর, তাহলে তাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, আমরা এর আগে পড়িয়েছিলাম যে বৃত্তস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু না, কিন্তু কি হচ্ছে, হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। কথাটা একটু ঘুরিয়ে বললাম। কি ঘুরিয়ে বললাম? আমি প্রথমে বলেছিলাম যে না, আসলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এটা আসলে কি বোঝায়? সো কেন্দ্রস্থ কোণ হবে, সো এটা কি হবে, তার মানে এটা মানে বোঝায় এই যে কেন্দ্রস্থ কোণ এটা, এই যে বৃত্তস্থ কোণ এটার দ্বিগুণ। তো এটাকে আমি ইউজ করব কিভাবে ভাইয়া? তাহলে আমাদের বড় প্রশ্নটা হচ্ছে এর ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, বা এই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। চলো আমরা একটু এই সূত্রটাকে প্রয়োগ করে আসি, বা এই কথাটাকে একটু প্রয়োগ করে দেখি কিভাবে কি করা যায়। সো আমার যে কোনো জ্যামিতিক চিত্র আঁকলে তাদের তো একটা সুন্দর নাম দেওয়া উচিত, তাই না? একে নাম দিলাম এ বি সি এন ডি, যেখানে কিনা এসিও একটা চাপ হিসেবে কল্পনা করে, এ ডি সি এটুকু একটা চাপ। আমি কাকে বলেছিলাম? পরিধি থেকে একটা নির্দিষ্ট অংশ যদি কেটে নেই সেটাকে বলা হয় আমাদের চাপ। এবং এবং আমরা এটুকু করে ভদ্র থাকবো না, দেখো তো ওটাকে একটু এখানে দিয়ে দিই, কেন্দ্রটা এখানে দিয়ে দিই। দেখো তো এই হচ্ছে একটা কোণ, কি আমরা এটা হচ্ছে কি একটা কেন্দ্রস্থ কোণ। তো তোমরা লিখে দাও এও সি একটি কেন্দ্রস্থ কোণ। তবে তার আগে কিছু আমাদের সাহিত্য লেখা লাগবে। সাহিত্য কি? তোমরা লেখো সাহিত্য, লিটারেচার। পরীক্ষার খাতা আবার সাহিত্য লিখলে আবার টিচার এসে মাইর দিবে কিন্তু। আমি জাস্ট বলছি এখানে কিছু সাহিত্য আছে। কি সাহিত্য? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত বা একটি চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, যেখানে ভদ্রভাবে লিখবা কিন্তু, যেখানে আদর করে লিখবা। তো যেখানে কি হচ্ছে, যেখানে একটা কোণ তুনু কোণ, কোনটা এই যে ডি এ বি, এই যে আমাদের তুনু কোণ ডি এ বি, আরেকটা কি বিপরীত কোণ, এবং ডিসিবি, তুনু কোণ ডিসিবি। আবার আরেকটা কোণ কে, কোণ এডিসি এবং
কোণ এবিসি এরা বিপরীত কোণ। এইটুকু নিয়ে কারো কোনো এই যে এত কিছু যে এখানে লিখলাম, এত হাবিজাবি যে লিখে ফেললাম, এটুকু নিয়ে কারো কোনো আপত্তি আছে নাকি আমাকে একটু বলো। এটুকু নিয়ে কারো কোনো আপত্তি আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু বলো। আটকে আছে বলতেছে? আচ্ছা আমি দেখি তো ক্যামেরাটা একটু মুছে দেওয়া যায় কিনা। অলরাইট অলরাইট অলরাইট, হালকা ব্লার হয়ে আছে। আই হোপ ক্লিয়ার, আই গেস একটু একটু ব্লার আছে, আমি সমস্যা নেই। খুব বেশি সমস্যা হলে, খুব বেশি যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে, হালকাও যদি সমস্যা হয় আমাকে তোমরা একটু পোস্ট করে জানাবো অথবা ইনবক্সে নক করবো। আমি এই ভিডিওটাই আমার ফোনে তো রেকর্ড হচ্ছে সাথে সাথে, সো আমি এই ভিডিওটা আবার আপলোড করে দিব তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। অলরাইট, সো ভালো কথা। তো আমরা এইটুকু আমরা জানি। তো আমাদের কাজ কি বলো তো? স্টেটমেন্টটা দেখো, বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। বিপরীত কোণ কারা কারা? এই যে এদের যে কোনো একটা সেটকে আমি প্রমাণ করব। সো আমি চিন্তা করে দেখি তো এটা এখন প্রমাণ করব। ওকে, তোমরা এইটুকু যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে আমি এটা একটু মুছে দিই, আমার প্রমাণটা লেখা লাগবে। সো তাহলে একটা কাজ করি, আমরা যে কোনো দুইটা বিপরীত কোণ নিয়ে কাজ করি এখানে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমরা একটা কাজ করি এখানে, দেখি তো আমরা বিপরীত কোণ এই দুটো নিয়ে যদি কাজ করে দেখি তাহলে আমাদের কাছে কেমন হয়। তো অবশ্য অঙ্কনে লিখে দিবা যে ও এ এবং ওসি যোগ করি, ও এ এবং ওসি যোগ করি। সো এটা নর্মাল, এত বেশি মেজর কিছু না, বাট আমাদেরকে কি প্রমাণ করতে হবে লিখে রাখো। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, ওকে, প্রমাণ করতে হবে যে কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু দুই সমকোণ। কেন? কারণ এরা বিপরীত কোণ। অলরাইট অলরাইট অলরাইট, আরেকটা জিনিস প্রমাণ করা লাগবে, এটাও ডিএবি অ্যান্ড বিসিডি, এই দুটো প্রমাণ করা লাগবে। এটা একটু তোমরা লিখে নাও। কি লিখবা? কোণ ব্যাড, খারাপ, খারাপ কোণ প্লাস বিসিডি, বিসিডি এটাও দুই সমকোণ। এখন দাঁড়ান ভাইয়া, আগে একটা প্রমাণ করে নেই, পরে আরেকটা নিয়ে আমরা দেখব। তো আগে একটা প্রমাণ করা যায় কিভাবে দেখি তো। চলো প্রমাণ, প্রমাণ লাইভ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাক। সো প্রমাণের জন্য আমরা যে কাজটা করব সবার আগে, দেখো তো এখানের মধ্যে যা যা আছে, অন্য কালি কলম কোথায়, দাঁড়াও একটু দাঁড়াও। ওকে ফাইন। সো আমাদের হাতে সূত্র কি একটাই, কি জানি আমি বলেছিলাম তোমাদেরকে, আমাদের কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে ক্ষেত্রে দেখি আমরা, দেখি যদি এখানে, এখানে দেখো এটা খেয়াল করবা, চাপ, চাপ এডিসি এর উপর দণ্ডায়মান, এর উপর দণ্ডায়মান। দণ্ডায়মান। এখন চিন্তা করে দেখো তো, এই যে একটা চাপ, এই যে একটা চাপ আছে, এই চাপের উপর কোন কোনটা কোনটা আছে? এই একটা কোণ এবং এই একটা কোণ, এই চাপের উপর দণ্ডায়মান আছে।
সো যেহেতু এই কোণটা কিন্তু একটু খেয়াল করবে, এই কোণটা নিয়ে একটু ঝামেলা আছে, একটু পরে বলবো এই জিনিসটা নিয়ে। এই কোণটা, এই কোণটা, তাহলে আমরা কি বলতে পারি? কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো তোমরা তাহলে লিখো দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু কে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, বৃত্তস্থ কোণকে এ বি সি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তোমরা এক কাজ করো, তাহলে আর বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা নিয়ে কোনো কান্নাকাটি করার আছে নাকি? কিছু নাই, তাই না? কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ বি সি। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো তো, হয়েছে কি? ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? অলরাইট, সো এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এবার আরেকটা কাজ করি। চাপ, এটা কিন্তু ওই মুরগির চাপ না, এটা খাবারের যে চাপ পাওয়া যায় এটা কিন্তু ওই চাপ না, এটা বৃত্তের চাপ। চাপ এ বি সি হতে, আমি আর এখানে আলাদা করে লিখলাম না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তবে তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবা, কেন্দ্রস্থ কোণ এটা, চাপ এটা, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ। সুতরাং ওই সূত্র অনুযায়ী তাহলে এটাইভাবে লিখবা। যদি শত সুন্দর করে, যত মানে আলাদা আলাদা করে জিনিসগুলো আলাদা আলাদা করে লিখে রাখবা, তত দেখবা যে তোমার উপপাদ্য প্রমাণ করা সহজ হবে, এন্ড উপপাদ্য করতেও মজা লাগবে। অলরাইট, চাপ এবিসি হতে, তাহলে এই যে এবিসি এটার উপর দণ্ডায়মান কারা আছে চিন্তা করে দেখো তো। এই কোণটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন এই যে এটাও কোণ, এটাও সেম কোণ, এদেরকে আমরা আলাদা করব কীভাবে? একটা কথা খেয়াল করে দেখো তো, যে কোণ 80-র চেয়ে বৃদ্ধ, দেখো তো যে কোণের মান 180-র চেয়ে বৃদ্ধ, যে কোণ 180-র চেয়েও বড়, তাকে আমরা ছোটোবেলায় কী বলতাম? প্রবৃদ্ধ কোণ। তাহলে এবার আমি বলি যে প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কত লিখতে পারি? কোণ এ ও সি কেন্দ্রস্থ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ কি লিখতে পারি? এই যে এডিসি, এডিসি। এবার 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 সবচেয়ে বড় ধামাকা। কি ধামাকা? দেখো তো, আমি যদি একটা কাজ করি এবার চালাকি করে, প্রবৃদ্ধ এওসি প্লাস নর্মাল এওসি যে ছিল সে, এদেরকে যদি যোগ করি তাহলে হিসাব করে দেখো তো, এইটুকু এবং এইটুকু, এইটুকু এবং এইটুকু পুরোটা যোগ করে, পুরোটা যোগ করে, যোগ করে তাহলে আমার কাছে কত আসে বলো তো? 360 ডিগ্রি, মানে হচ্ছে 4 সমকোণ। 360 ডিগ্রি মানে 4 সমকোণ। লিখে রাখো এখানে 4 সমকোণ। অলরাইট, 4 সমকোণ। তাহলে একবার চিন্তা করে দেখো তো, এদেরকে যোগ করা মানে কি? আমরা এটা লিখতে পারি না, বা বা আমরা এটা লিখতে পারি না 2 ইন্টু কোণ এ বি সি প্লাস 2 ইন্টু কোণ এডিসি ইজ ইকুয়াল টু 4 সমকোণ, 4 সমকোণ। সুতরাং তুমি এখান থেকে লিখে দিতে পারো, এই যে 2, এই যে 2 কমন নিয়ে এই 4টাকে ঘেচাং করে কেটে দিলা, তাহলে কি হলো আমার কাছে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি। ঠিক আছে নাকি? দেখি, হ্যাঁ, এবিসি এডিসি, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সমকোণ। এরপর 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 আমরা লিখব অনুরূপভাবে, অনুরূপভাবে অনুরূপভাবে কোণ বিএডি মানে খারাপ কোণ প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে এটাও প্রমাণিত হলো, এটাও প্রমাণিত হলো। আর কি বাকি আছে বলো? প্রমাণিত হলো কি না এটা একটু জানিয়ে বলো। প্রমাণিত হলো কি না জানিয়ে বলো। অলরাইট অলরাইট অলরাইট, দেখো তো দেখো তো,
এখন একটাই কাজ করো, বোর্ডে যা আছে তা খাতায় তুলো, খাতায় যা আছে তা মাথায় তুলো, মাথায় তুলে আমাকে জানাও যে সব কিছু বোঝা হলো কি না। অলরাইট অলরাইট অলরাইট, সব কিছু বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাও। ভাইয়া প্রবলেম থেকে আবার একটু বলবেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে বলবো, আমি মোছার আগে তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে বলবো। নো ওরিস, চিন্তার কোনো কারণ নেই। সো আমি একটু চেক করে দেখি। ভিডিওটা খুব কম শেয়ার হয়েছে, আমি এক্সপেক্ট করব তোমরা এর মধ্যে সর্বোচ্চ শেয়ারটা তোমরা নিশ্চিত করবা ইনশাল্লাহ। অ্যান্ড যারা যারা আছো তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের মেসেঞ্জার গ্রুপ, প্রত্যেকটা জায়গায় তোমরা একটু শেয়ার করে দিবে ভিডিওটা, যাতে করে তারা জানতে পারে এখানে একটা ফ্রি ক্লাস হচ্ছে, আমাদের ফ্রি কোর্স হচ্ছে, তারা জয়েন করতে পারে। হাউএভার, সো ধন্যবাদ সবাইকে। আমরা ইয়া বুঝি নাই এসব কি। ওকে ফাইন ফাইন ফাইন, আরেকবার বুঝিয়ে দিই তাহলে। হ্যাঁ, এটা বুঝিয়ে দিয়ে আমি তাহলে পরবর্তী প্রবলেমে যাই। প্রবলেমটা কি বলেছে? বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটা আমাদের কি বলছে, এই যে একটা চারকোণাকার একটা চতুর্ভুজ দিলাম, অন্তর্লিখিত যে কোনো এটা একটু লিখে রাখো তারাও, এই প্রবলেমটা এখানে একটু লিখে দিই, এটা একটা জিনিস ভুল লিখেছি। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের, আমাকে ক্ষমা করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি কোণের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমাদের প্রথম কাজ কি? সিনেমার স্ক্রিপ্টের মতো উপপাদ্যটাকে খাতার মধ্যে ড্র করা। বৃত্তে আগে একটা বৃত্ত আঁকো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, অন্তর্লিখিত যে কোনো দুইটি অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা, বৃত্তের মাঝখানে চতুর্ভুজ আঁকো, চতুর্ভুজের যে কোনো দুইটা কোণ বিপরীত কোণ, যে কোনো দুইটা বিপরীত কোণ, বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সো এখন এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ছিল। এখন কথা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোণ যোগ এই কোণ ইজ ইকুয়াল টু 180 এবং এই কোণ যোগ এই কোণ ইজ ইকুয়াল টু 180। তো এই ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি? এই যে আমরা যা প্রমাণ করতে হয় এই প্রমাণটাকে আমরা একটা সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম কি, কেন্দ্রস্থ কোণ দুইটা আমি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি এটা সত্যি হয়ে থাকে, আমরা এই যে সূত্রটা, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে প্রমাণ করেছি। কি করলাম? এই যে ও একবার হাত বাড়িয়ে দে এর দিকে, এই যে ও একবার হাত বাড়িয়ে দিয়ে সি এর দিকে, তার মানে ডানা মেলে ও হচ্ছে একটা এখানে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে। কেন্দ্রস্থ কোণটা কি? কোণ এওসি, কোণ এওসি। অলরাইট, সো আমি যদি চাপ বিবেচনা করি, এডিসি একটা চাপ বিবেচনা করি, এডিসি চাপের উপর দণ্ডায়মান কোণ এওসি, কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবিসি। অলরাইট, আবার 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 চাপ এবিসির উপর দেখো তো, এই যে এই চাপের উপর দণ্ডায়মান এই কোণটা এবং এই কোণটা, আমার ঠিক সেই সূত্র অনুযায়ী তোমাদেরকে আমি এই দুটো জিনিস আলাদা করে লিখে দিয়েছি। এরপর কাজ করেছি কি, এখানে একটা হিসাব ছিল প্রবৃদ্ধ কোণের ব্যাপার। যদি কোণটা যদি এই যে চাপটার উপর দাঁড়ায়, তাহলে চিন্তা করে দেখো তো আমার এই কোণটাও হয় এওসি। আচ্ছা দেখো, আমার এই কোণটাও হয় এওসি, মানে নিচের কোণটা হয় এওসি, উপরেরটা হয় এওসি। তো আমি এদেরকে আলাদা বা ডিফারেন্সিয়েট করব কীভাবে? সো এদেরকে আলাদা করার জন্য আমার হিসাবটা কি করলাম, আমি একটাকে নাম দিলাম প্রবৃদ্ধ এওসি, আরেকটা বললাম হচ্ছে তুমি নর্মাল এওসি। তো এদেরকে নিয়ে আমি কাজ করে আমি আমার বাকি কাজটা আমি সম্পাদন করেছি। অ্যান্ড এভাবে আমি এই ম্যাথটাকে আমি তারপরে কি করলাম তোমরা জানোই। তাহলে একটা প্রবৃদ্ধ কোণের সাথে এই যে আলাদা যে কোণটা আছে, এটা যদি এইটুকু হয় আর এটা বাকি এতটুকু, তো পুরোটা মিলে কত হয়েছে বলো তো? 360 ডিগ্রি কোণ। এই 360কে আমি আসলে প্রমাণ করতে পারি, বা আমি 360কে লিখতে পারি যে 4 সমকোণ হিসেবে, 4 সমকোণ হিসাবে। অ্যান্ড যদি 4 সমকোণ হিসেবে হিসাব করতে পারি, এবার 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে ভাগ করে দিলে আমার কাছে 2 সমকোণ আসে, অ্যান্ড দ্যাটস ইট। সো বলো তো তোমাদের কাছে ক্লিয়ার কি না? এখন দেখছি একদম ফকফকা ক্লিয়ার হয়ে গেছে বোর্ডটাও। অলরাইট অলরাইট অলরাইট,
ফাইন, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা আমাদের ছিল, উপপাদ্য ছিল। সো ভালো কথা। এখন আমরা কিছু এক্সট্রা করবো। এক্সট্রা কার? 8.3। তুমি লিখে রাখো অনুশীলনী 8.3। আমার বইটা একটু পুরানো, একটু পুরাতন বই, যার কারণে হয়তো বা তোমাদের সাথে নাম্বারে হয়তো একটু হেরফের থাকবে। তো আমি তো অবশ্যই, আমি সবসময় দেখোই তোমরা, আমি প্রশ্নটা তুলে দেই, যার কারণে আশা করি তোমাদের সমস্যা হবে না। সো লিখে দেই অনুশীলনী 8.3। অলরাইট। সো চলো একটা একটা করে প্রবলেম সলভ করি আমরা। মানুষ এত কম হলে আসলে ক্লাস নিতে আসলে সেরকম মোটিভ পাওয়া যায় না, টু বি অনেস্ট। সকালবেলা তোমাদের সমস্যা হয়, ঘুম থেকে উঠতে পারো না, বিকালবেলা এখন দেখি সন্ধ্যাবেলা ক্লাস নিচ্ছি, এখনও তোমরা নাই, তাহলে ক্লাস নেওয়ার কী দরকার? আচ্ছা, আমি একটা তাহলে প্রশ্নটা তুলি আগে। সো একটা কথা বলা যায় যে না, আসলে আমি আমার ক্লাসের মধ্যে তোমাদেরকে যে প্রবলেমগুলো করাই দিচ্ছি অ্যাটলিস্ট বৃত্ত চ্যাপ্টারের জন্য, ইনশাল্লাহ দে আর মোর দেন এনাফ। তোমাদের পরীক্ষার জন্য বা এসএসসি প্রিপারেশনের জন্য মোর দেন এনাফ। অলরাইট। সো তোমরা লেকচারের ভলিউম দেখে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের লেকচার 5 বৃত্তের লেকচার 5। আরও 3টা লেকচার হবে, তাহলে 8টা লেকচারগুলো তোমাদের A to Z ইনশাল্লাহ প্রিপারেশন ক্লিয়ার। যাই হোক, সো অনুশীলনী 8.3 এর একটা প্রশ্ন তুলি। ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA কোণ BC এর সমদ্বিখণ্ডকদ্বয়, কোণ B এবং কোণ C এর সমদ্বিখণ্ডকদ্বয় P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় এবং কিউতে ছেদ করে। প্রমাণ করো যে BPCQ বিন্দু চারটি সমবৃত্ত। ওকে ফাইন, এদেরকে নিয়ে আমরা কাজ করব। তো আমরা একটা কাজ করি, আগে একটা ত্রিভুজ আঁকি। এই একটা ত্রিভুজ, দেখো একটা কিউট একটা ত্রিভুজ আঁকলাম। ওকে, তো একটা কিউট একটা ত্রিভুজ আঁকলাম। সো সুন্দর মতো আমি একটা ত্রিভুজটার আমি নাম দিই একটা, দাঁড়ো। এই ত্রিভুজটার নাম দিব হচ্ছে, এটা দিব A B, এটা দিলাম C। সো ত্রিভুজের নাম দেওয়াও শেষ। এখন এদেরকে বলছে অন্তর্দ্বিখণ্ডক দ্বয়। এই যে কোণ দুইটার B এবং C কোণের অন্তর্দ্বিখণ্ডক, এই যে মাঝখান বরাবর ছেদ করছে, এই যে একটা মাঝখান বরাবর ছেদ করতেছে, এটা কোন বিন্দুতে? বলছে P বিন্দুতে। এবং অন্তর্দ্বিখণ্ডক বলতে একটু বুঝো, দেখো তো বহির্দ্বিখণ্ডক, এই যে বহির যে কোণটা আছে এটাকে দ্বিখণ্ডিত করে এইটা, এই যে বহিতে যে কোণটা আছে, বাইরের যে কোণটা আছে এটাকে আবার এটা ছেদ করে, এটা আবার কি বিন্দুতে? কিউ বিন্দুতে। অলরাইট। সো এদেরকে যদি আমি এভাবে লিখতে পারি, এদেরকে একটু নাম দিয়ে রাখি আবার, যেহেতু আমি বর্ধিত করেছি, একে নাম দিব E, এটাকে নাম দিব F। আমাদেরকে প্রমাণ করতে হবে এরা একটা বৃত্তের একটা অংশ, এটাকে একটা বৃত্তের অংশ প্রমাণ করতে হবে। সো এটাকে আমি এভাবে আসলে ডিরেক্টলি তো প্রমাণ করতে পারবো না, এটা একটা বৃত্তের অংশ। আমি তোমাদেরকে এটা একটা হাইপোথেসিস পড়ে আসলাম না একটু আগে, ওইটার অনুযায়ী আমি একটু প্রমাণ করি। হাইপোথেসিসটা কী ছিল বলো তো? আমি একটু দেখাই হাইপোথেসিসটা এর আগে কী ছিল।
একটি বৃত্ত তার ভিতরে একটা চতুর্ভুজ থাকবে। চিন্তা করে দেখো, একটা বৃত্ত তার ভিতরে একটা চতুর্ভুজ থাকবে ঠিক কখন? যখন আমরা দেখি এর বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হয়, এই কোণটা যোগ এই কোণটা, এই দুটো যোগফল 180 ডিগ্রি হয়, অথবা এই দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়, অথবা আমরা বলতে পারি সবগুলো মিলিয়ে 360 ডিগ্রি হয়। একটা কথার কথা বললাম। তো তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি যদি তোমাকে এখানে দেখাতে পারি যে না আসলে এই যে এই কোণটা আছে বি কোণ আর সি কোণ, এই দুটোর যোগফল আমার কাছে দুই সমকোণ, তাহলে কি তুমি কি এগ্রি করবা? দেখো তো, যদি আমি তোমাকে এটা দেখাতে পারি যে না আসলে বি এবং সি এই দুটার যোগফল, বি কোণ এবং সি কোণ, আমি দুঃখিত, এই যে এইটুকু কোণ, এই দুটা কোণের যে আমাদের যে যোগফলটা আছে সেটা যদি সমান তোমাদের কাছে প্রমাণ করে দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ এইটুকুর জন্য। এটা আসলে বি কোণ না, এটা বলা যায় হচ্ছে যে পি বি সি কোণ, এবং আমি প্রমাণ করে দেখাতে হবে, দুঃখিত, এই যে পি বি কিউ কোণ এবং পিসি কিউ কোণ, এই দুটো যোগফল যদি আমি তোমাদেরকে দেখাতে পারি যে না দুটো যোগফল আমাদের কাছে দুই সমকোণ, দেন আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে আমি জিনিসগুলোকে একটু সাজিয়ে লিখি, মুখোমুখি তো বললাম, সাজিয়ে লিখলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সো সিমিলারলি তোমরা লিখো যাতে আছে ওই অনুযায়ী। এখানে আমরা তো অলরেডি যা লিখছি এই জিনিসটা আমি এখানে ইলাস্ট্রেট করেছি। সো তোমাদের কাছে এটাই হচ্ছে যে মোটামুটি বিশেষ নির্বাচন। সো আমাদের কাছে তাহলে মেইন কথা হচ্ছে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এটা হচ্ছে যে কথা। আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ পিবি কিউ প্লাস কোণ, দেখো, কোণ পিসি কিউ ইজ ইকুয়াল টু দুই সমকোণ। অথবা তোমরা এটাও করতে পারো অনেকে, যে না আসলে বিপিসি আর হচ্ছে বিকিউসি। অলরাইট, সো তোমরা আমাকে একটু জানাও যে প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমরা আমাকে একটু বলো যে তোমরা এই প্রশ্নটা কি বুঝতে পেরেছো কিনা, বা এই ম্যাথটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। অলরাইট অলরাইট অলরাইট। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের আবার 10টা বাজে তোমাদের এক্সাম আছে। তোমাদের ডেইলি এক্সামের ব্যবস্থা করেছি, এবং এক্সামের প্রাইজ মানি আছে উইকেন্ডে। প্রতি উইকের মধ্যে তোমরা যারা যারা ভালো করবে তাদেরকে নিয়ে আমরা আসলে প্রাইজ মানিটা দিব। সো তোমরা চেষ্টা করবে এটার মধ্যে জয়েন করার, পরীক্ষা অ্যাটেন্ড করার। অলরাইট অলরাইট অলরাইট। এত মানুষ কম হলেও যেটা বললাম। সো ভালো কথা। তাহলে আমাদের কী হবে, পিবি কিউ আর পিসি কিউ এটা দুই সমকোণ প্রমাণ করতে হবে। সো তাহলে এবার দেখি এই চতুর্ভুজের মধ্যে আমরা এটা যোগফলটা দেখতে আসলে কি দুই সমকোণ কিনা। তো আমি লিখি পি বি কিউ প্লাস কোণ পি সি কিউ। এটাকে যদি আলাদা করে লিখি তাহলে দেখো তো, এই পিবি কিউকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি না। দেখো তো, এই যে পিবি কিউকে আমি কি এটা লিখতে পারি কিনা বলো তো, কোণ পিবিসি প্লাস প্লাস কোণ সিবিকিউ প্লাস পিসিকিউকে আমি এভাবে লিখতে পারি না। দেখো তো, কোণ পিসিবি প্লাস কোণ বিসিকিউ লেখা যায়। তাহলে একবার চিন্তা করে দেখো, এই কথাটা কি তোমাদের মনে পড়ে নাকি? এই যে পি বিন্দুটা, এটা কাকে করে, এই যে বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটুকু হচ্ছে হাফ ইন্টু বি, এইটুকু হচ্ছে হাফ ইন্টু বি। তাহলে আমি তোমাদেরকে এই যে পিবিসিটাকে আমি এখানে লিখতে পারি না হাফ ইন্টু কোণ বি প্লাস কোণ সি বি কিউ আর 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 সি বি কিউ। অলরাইট, নো ওয়ারিজ। সো এই সি বি কিউটাকে আমরা আসলে কি হিসেবে লিখতে পারি একটু পরে যাচ্ছি। প্লাস পিসিবিটা কি, কোণ সি, এই যে এই সি কোণটার অর্ধেক না, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু কোণ সি প্লাস কোণ, এখান থেকে লিখতে পারি হচ্ছে
BCQ। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কি না আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও দেখি। ক্লিয়ার, অলরাইট। সো একটা কথা চিন্তা করে দেখো তো, আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম কিনা, তোমাদের মনে আছে কিনা, তোমরা একটু কল্পনা করে দেখো তো। এই যদি একটা ত্রিভুজ হয়, এরকম যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, তার বহিস্থ কোণ, এই যে একটা বহিস্থ কোণ আছে এটাকে ধরলাম ই, তাই না? এই যে যে বহিস্থ কোণটা আছে, এই বহিস্থ কোণ এ সি ই ইকুয়াল টু এই বহিস্থ কোণের যে কোণটা আছে সাথে যে কোণটা আছে সেটা বাদে বিপরীত কোণ দুইটা যোগফল হয়। তো এটা ক্ষেত্রে লিখতে পারি এ প্লাস কোণ বি, বাকি দুইটা কোণের যোগফলের সমান, বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু। তাহলে চিন্তা করে দেখো তো, এই কোণটাকে বহিস্থ কোণটার হাফ না এই কোণটা? তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে হাফ বি যা আছে তার মতো থাকুক, প্লাস এখানে আমি একটা কাজ করব, হাফ ইন্টু কোণ, এই যে বহিস্থ কোণ কি লিখতে পারি ইবিসি, বহিস্থ কোণ ইবিসি, কোণ ইবিসি। সো বহিস্থ কোণ ইবিসি এটা আমরা লিখলাম, প্লাস হাফ ইন্টু সি, প্লাস হাফ ইন্টু এই যে বিসি কিউ। দেখো তো বিসি কিউ, এই যে বহিস্থ কোণ আছে এটা কার, হাফ ইন্টু বিসি এফ, অলরাইট। সো এটা যেটা আছে, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, হাফ ইন্টু কোণ বি, ঠিক আছে, হাফ ইন্টু ইবিসিকে আমি কি বলছিলাম বহিস্থ কোণ ভিতরের অপর দুইটা কোণের যোগফলের সমান, তাহলে হাফ হাফের মতো থাকুক। ইবিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি, ইবিসি কার অংশ, বি এর অংশ, বি বাদে বাকি দুটো কে এ আর সি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ প্লাস সি, কোণ এ প্লাস সি। আবার এখানে লিখতে পারি হাফ কোণ সি, আবার এখানে লিখতে পারি হাফ ইন্টু কোণ এখান থেকে লিখতে পারি হচ্ছে বি প্লাস সি। সো বিসিএফ কার, এটার হাফ, তাহলে হাফ ইন্টু এখানে লিখতে পারি এটা সি বাদে এ প্লাস বি। দেখো তো মাই ডিয়ার ইস্টু, তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা বা এই হিসাবটা বুঝতে পেরেছো কিনা আমি একটু দেখি তোমাদের কমেন্টে। অলরাইট। সো ঘুরে ফিরে তুমি যদি এই জিনিসগুলোকে যোগ করো, দেখো তো এখানে আছে একটা হাফ বি, এখানে আছে একটা হাফ বি, তাহলে আমাদের কাছে আসে একটা কোণ বি, প্লাস এখানে একটা হাফ এ আছে, এখানে একটা হাফ এ আছে, কোণ এ, কোণ সি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত বলো তো? 180। 180 মানে কত? 2 সমকোণ। তাহলে আমাদেরকে যা দরকার ছিল তা কি আমরা প্রমাণ করতে পেরেছি? যা দরকার ছিল দেখো তো, এই যে পিবিসি আর পিবিকিউ আর পিসিকিউ, এটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ প্রমাণ করতে পেরেছি। যদি প্রমাণ করতে পেরে থাকি অতএব লিখে দিবা, অতএব পিবিসিকিউ সমবৃত্ত। সমবৃত্ত কথাটার অর্থই হচ্ছে এরা একই বৃত্তের চারটা বিন্দু, মানে একই বৃত্তের পরিধির উপর চারটা বিন্দু। এই যে একটা বৃত্ত ড্র করেছি এটা সেখানে অবস্থিত, অর্থাৎ সমবৃত্ত তারা একই বৃত্তের উপর অবস্থিত। বোর্ডে যা আছে খাতায় তুলে নাও, খাতায় যা আছে তা মাথায় তুলে নাও, মাথায় যা আছে তা তুলে নিয়ে আমাকে জানাও যে বুঝতে পেরেছো কিনা। Alright. সো ভালো কথা। সো আমি এরপরে জাস্ট এটার মধ্যে থেকে আমি একটা ইম্পর্টেন্ট জাস্ট একটা উপপাদ্য করিয়ে দিয়ে আজকের লেকচার শেষ করব। যদিও আরও 2-3টা আমি নিজের থেকে আমি আরও দুই একটা করাই দিতাম, বাট তোমাদের উপস্থিতি লিটারেলি হতাশ করার মতো। সো এক্ষেত্রে আসলে আমার ক্লাস নেওয়ার স্পৃহাটাও কমে যাবে। তোমরা বলেছিলে যে আসলে গ্রুপের অ্যাটেন্ডেন্স বা গ্রুপের অ্যাক্টিভিটিস কমে গেছে, কারণ আমাদের লাইভ ক্লাস কমে গেছে। এখন লাইভ ক্লাস রেগুলার হচ্ছে, আজকের দিনে 2টা ক্লাস হয়েছে, ইয়েট তোমাদের অ্যাটেন্ডেন্স নাই। সো কিছু করার নেই আসলে। তো আমি আরেকটা ম্যাথ করাই দিয়ে মোটামুটি আজকে লেকচারটা এন্ড করবো এখানে।
ওকে, সো এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক। ওকে, এসি রেখা যদি বিএডিএস আর তোমাদের এরপরও যদি কোনোটা যদি সমস্যা থাকে যে না ভাইয়া আমার এটা করে দিলে ভালো হতো, তোমরা কাইন্ডলি গ্রুপে পোস্ট করে দিবে, আমি তোমাদেরকে সর্বাত্মক হেল্প করবো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাকে মেনশন দিয়ে বলবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দিব। বিএডি এর সমদ্বিখণ্ডক হয় তবে প্রমাণ করো যে বিসি ইকুয়াল টু সিডি, নাকি হ্যাঁ বিসি ইজ ইকুয়াল টু সিডি। ওকে, বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় এটা একটা চতুর্ভুজ, এসি রেখা যদি বিএডি এর সমদ্বিখণ্ডিত হয়, তো আমি এটা আগে ড্র করি, এ বি সি ডি। সো এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো ভালো কথা। সো চেয়েছি কি আমাদের কাছে, আমাদের বলছে যে এসি তারাও এসি রেখা কাকে বিএডিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে প্রমাণ করো যে বিসি ইজ ইকুয়াল টু আমাদের সিডি। এই যে এই বিসি আর সিডি এটা আমাদেরকে সমান প্রমাণ করতে হবে। অলরাইট অলরাইট অলরাইট। সো যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে না এটা সমদ্বিখণ্ডক, এসি সমদ্বিখণ্ডক, তাই ডিএসি ইজ ইকুয়াল টু বিএসি, ডিএসি ইজ ইকুয়াল টু বিএসি। অলরাইট, তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখি তো, এই যে সিডি যে চাপটা আছে, এই যে দেখো এই সিডি যে চাপটা আছে, এই চাপের উপর আমাদের আসলে কোন কোন জিনিসপাতি এক্সিস্ট করে চলো। সো দেখি সিডি চাপের উপর সো সিডি চাপের উপর আমি যদি বিবেচনা করে দেখি এই জায়গার মধ্যে আমাদের কাছে আসলে কোন কোন জিনিসগুলো আমি পাই। সো আমি পাই হচ্ছে এখানে একটা বৃত্তস্থ কোণ পাই আমি সিএডি, দেখো তো এই কোণটা সিএডি। আমার নেটওয়ার্ক ড্রপ করতেছে কিছুক্ষণ পর পর, এই কারণে লাইফটাকে বারবার ইয়ে করা লাগতেছে, ঝামেলা। সো আবার দেখো এই বিসি চাপের উপর আমি কি বলতে পারছি, আবার বিসি চাপের উপর বৃত্তস্থ এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ আমি তাহলে কোনটা পাই? সেম জিনিস পাই এখানে হচ্ছে বিএসি, অলরাইট অলরাইট অলরাইট, বা সিএবিইউ পাই। অলরাইট, নো ওয়ারিস, বিএসসি যে কথা এখানে আমি তাহলে সমস্যা নেই, একই কথা। তো আমরা এখান তাহলে বলেই দিয়েছে, দেখো তো এই কোণ আর এই কোণ সমান, দেখো তো কোণ সিএডি ইজ ইকুয়াল টু কোণ বিএসসি, এই দুটো জিনিস সমান, এই দুটো কোণ সমান। আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যদি কোনো চাপের উপর কোণগুলো যদি সমান হয় তাহলে বাহুগুলো সমান, যদি কোনো চাপের উপর বাহুগুলো যদি সমান হয় তাহলে ওই চাপটা সমান বা ওই কোণটা সমান। তাহলে দেখো তো এই যে চাপ কিভাবে গঠিত হয়, চাপ বলেছিলাম না
বৃত্তের কেন্দ্র থেকে যদি একটা লাইট মারা হয়, এই যে দেখো লাইট মারতেছে, এই এটুকু অংশ যতটুকু কাটা যায় ওইটাকে বলা হয় হচ্ছে যে আমাদের যে কোণ উৎপন্ন করে, যেটুকু কাটা যায় ওইটুকু আমি বলতাম চাপ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, চিন্তা করে দেখো, আমি যদি প্রমাণ করতে পারি যে না এদের মধ্যে আমার কোণ দুইটা সমান, এই যে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেল দুইটা সমান, তাহলে তুমি বলো এই চাপটুকু, এই কর্তৃত্ব যেটুকু, এরা কি সমান না হয়ে পারে কিনা। এটা ঠিক আগের দিন আমি তোমাদেরকে বুঝিয়েছি জিনিসটা কীভাবে হয়। আরও যদি সুন্দর করে বুঝতে চাও এই সূত্রটা মনে রাখবা। এই যে বৃত্তের একটা চাপ, চাপ যদি এস হয়, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তার মানে আমার যদি চাপ যদি সমান হয়, ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট, তার মানে থিটাও সমান সমান সমানুপাতিক হারে বাড়তে থাকবে। সো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিএডি ইজ ইকুয়াল টু এত, অতএব আমরা বলতেই পারি চাপ যে সিডি আর এবি সমান, সরি বিসি আর চাপ সিডি সমান। চাপ যদি সমান হয় অতএব তাদের যে জ্যাটা ছিল ওই জ্যাটাও সমান। তাহলে এক্ষেত্রে লিখতে পারি অতএব বিসি ইজ ইকুয়াল টু সিডি। দেখো তো মাই ডিয়ার ইস্টু, তোমরা বুঝতে পারো কি না? দেখো তো দেখো তো দেখো তো। টেলিগ্রাম গ্রুপটা সম্পর্কে, আচ্ছা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আমি তোমাদেরকে আবার লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে তোমরা তোমাদের প্রবলেমগুলো ড্রপ করলে আমি সলভ করে দিব। যদি গ্রুপটা 1 মাস আগে খোলা হয়েছিল, আমার এক্সাম ছিল যার কারণে তোমাদের কাছে আমি অ্যাক্টিভলি ওইটা নিয়ে কাজ করতে পারি নাই। সো হোপফুলি সামনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ডিসকর্ড সার্ভার, এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ শুরু হবে খুব শীঘ্রই। অ্যান্ড আমাদের মডারেটর নিয়েও কাজ হচ্ছে, তো এটা আর কি। অলরাইট। সো লোডিং না তো আমার এখানে, ঠিক আছে তো? অলরাইট। ঠিক আছে। সো যাই হোক, সো আমি তোমাদেরকে তাহলে বলি, ফ্যাক্ট হচ্ছে আমি জানি যে তোমরা অনেকে আসলে এখনকার সময়ে যারা যারা 22 ব্যাচ আছে, 21 ব্যাচ তো মানে তাদের তো যা হেনস্থ হওয়ার অলমোস্ট হয়ে গেছে, কারণ বোর্ডে পরীক্ষা হবে কবে হবে না হ্যানতেন নিয়ে এখনও তাদের অবস্থা, অনেকে হয়তো এইচএসসি পড়াশোনা শুরু করে দিয়েছো। 22 ব্যাচও অনেকটা উদ্বিগ্নতার মধ্য দিয়ে যাচ্ছে তোমাদের দিনকাল, আমি বুঝতে পারছি। বাট একটা কথা খেয়াল রাখবা, পরীক্ষা হোক আর না হোক, এই যে বেসিক, এই বেসিকটা তোমাদের সবসময় কাজে লাগবে। পড়াশোনার উদ্দেশ্য শুধুমাত্র তুমি পড়লা আর পরীক্ষায় বমি করে দিলা বা পরীক্ষা ভালো করলা এইটুকু না। পড়াশোনার উদ্দেশ্য, পড়াশোনা হচ্ছে একটা সাধনার বিষয়। পড়াশোনা হচ্ছে যে বলা হয় যে মানে এটা জিকিরের মতো। তুমি একটা কথা সবসময় মাথায় রাখবা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ভালো কাজ তোমার মোরাল বা তোমার বলা হয় নিজের ভিতর থেকে যে ভালো কাজটা আসবে, অ্যান্ড সেটাই তোমার জন্য একটা ইবাদত। এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট কথা। এটা জিনিসটা হচ্ছে কেমন, তুমি যদি পড়াশোনাটা করো তোমার আব্বু আম্মু তোমার উপর খুশি হবে। ইভেন তুমি যে এখন পড়াশোনা করতেছো, তুমি তোমার নিজের জায়গায় বসে নিজের দায়িত্বটা তুমি পালন করতেছো। এই যে কাজটা করছো, প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে গিয়ে নিজের কর্ম পালন করাটা, এটা এক ধরনের ইবাদত। এই কারণে তোমার জন্য সোয়াব হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল রেখো, তুমি যখন একটা জিনিসের জন্য, তুমি হয়তো পরীক্ষা হবে না ভেবে পড়াশোনা নাই করতে পারো, তুমি হয়তো কি হবে আর কিছুদিন পরে স্কুল খুললে তখন পড়াশোনা হবে, এটা ভেবে পড়াশোনা থামিয়ে রাখতে পারো। বাট তোমার আব্বু আম্মু তোমার জন্য এত কষ্ট করতেছে, তোমার জন্য একটা স্বপ্ন দেখে রেখেছে, অ্যান্ড ইন ফিউচারে তুমি, তাদের একটা স্বপ্ন তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি একটা ভালো জায়গায় যাবা। তো তুমি যেখানে যাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, এই কনসেপ্টগুলো ছাড়া তুমি পারবা? ট্রাস্ট মি, পারবে তুমি? সো তোমার জন্য এই জিনিসগুলা, পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা তোমার নিজের দায়িত্ব। পরীক্ষা হোক না হোক, তোমার যে পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে এসে আমাদের সবার জীবন থমকে আছে। আমাদের লাইফে খারাপ দিন, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আসবেই। লাইফ হচ্ছে একটা গেমের মতো, আমি যেটা মনে করি। দেখো লাইফের গেমটা কীরকম, গেমের আমাদের অনেকগুলো লেভেল থাকে না? একটু পড়াই জিনিসটা, এটা পড়াশোনার বাইরে এই জিনিসটা একটু দেখাই। গেমে আমাদের অনেকগুলো লেভেল থাকে না? লাইফটা হচ্ছে এরকম একটা জায়গা, অ্যান্ড এখানে হচ্ছে সবচেয়ে টাফ একটা লেভেল, যেখানে হচ্ছে যে তোমার মনে করো সাকসেস তো বলা যায় না, এটাকে বলা হয় হচ্ছে একটা লেভেল, মানে বড় লেভেল পার করা। চ্যাপ্টার থাকে না নর্মাল, তুমি দেখছো না যে গেমগুলোর মধ্যে কি হয়, একটা সিডি শেষ হলো আরেকটা সিডি। সো তোমার লাইফের এমন একটা সিডি চলতেছে, সিডিটার নাম হচ্ছে এসএসসি। অলরাইট।
সো লাইফের এইটুকু রেসের মধ্যে, লাইফের রেসও বলা যায় না, তোমরা এইটুকু জায়গার মধ্যে তুমি না এখানে দাঁড়ায় আছো এখন, যদি পড়াশোনা না করে থাকো। তুমি যদি পড়াশোনা একটু করে থাকো, তুমি এখানে দাঁড়ায় আছো। কনসিস্টেন্টলি তোমাকে এইটুকু ফুলফিল করা লাগবে, না করে তুমি পারবা না। এরপর এরপর তোমাকে এইখানে দাঁড়িয়ে নিজেকে ক্লাইম্ব আপ করা লাগবে, এই যে এই বরাবর উঠা লাগবে, এটাকে উঠা লাগবে, দেন তুমি সাকসেস পাবা। তুমি এখান পর্যন্ত আসার জন্য হলো তোমার কাজ করা লাগবে। তোমার যদি প্রিপারেশন এখানে থাকে, তুমি হয়তো অনেক সুন্দরভাবে, সাকসেস তো উপরে জিনিস, আমি বললাম না, সাকসেস সবাই দেখতে পায়। সাকসেস এমন একটা জিনিস, সে উপরেই থাকে, সবাই দেখতে পায়। মনে হচ্ছে যে কত কাছে, তো আমরা নর্মালি দেখি না যে একটা পাহাড় কিংবা চাঁদকে দেখি কত কাছে আমাদের, একটা প্লেন উড়ে যায়, মনে হচ্ছে কত কাছে দিয়ে যাচ্ছে, সবাই দেখে কিন্তু শুতে পারে না। এখান থেকে তোমার কাছে অনেক ইজি মনে হবে, বাট তুমি যখন এই পথটা দিয়ে যাবা, খুব কঠিন লাগবে। এই করোনা প্যান্ডেমিকের সময়ে এসে তোমাদের এ টু জেড সবার সবার আমি জানি পরিস্থিতি খারাপ, বা সবার পড়াশোনার অবস্থা খারাপ, বাট তুমি চিন্তা করে দেখো, সৃষ্টিকর্তা তুমি যে পড়াশোনা করছো না ভার্সেস যেই ছেলেটা এই যে পরিস্থিতি এটাকে মেনে নিয়ে সে নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তা কাকে বেশি ফেভার করবে? অফকোর্স সেই মানুষটাকে যে অলরেডি পরিশ্রম করে যাচ্ছে। এইটাকে মেনে নিয়ে, বাস্তবতাটাকে মেনে নাও। জীবনে যত সুখ আছে তা তো থাকবেই, যত দুঃখ আছে সেগুলোকে এক পাশে রেখে নিজেদের কাজগুলো তোমরা যদি নিজে করে নিয়ে যেতে পারো, নিজেদের পড়াশোনা যদি চালিয়ে নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ দেখবা এখনকার খারাপ পরিস্থিতিতেও তোমরা যদি ভালো কাজ করতে পারো, তাহলে চিন্তা করে দেখো ভালো সিচুয়েশন যখন আসবে তোমরা আনস্টপেবল হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই মোটিভেশনটাকে কাজে লাগাও, যে খারাপ সময়টাকে খারাপ হিসেবে না দেখে, এটা নর্মাল একটা কথা রে ভাই, একটা মাইনাস বা একটা খারাপ সময় তার উপরে তুমি একটা মাইনাস বসায় দাও না, মাইনাস হচ্ছে যে তুমি তাকেই পজিটিভ বানিয়ে ফেলো। মানে এইটা যে খারাপ পজিশন আছে, এইটাকে তুমি আরও ড্রাইভ দিতে থাকো, নিজের মতো করে পজিটিভ বানায় নাও, দেখবা যে মানে তোমার যে প্রোডাক্টিভিটি এটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এই যে মাইনাসটা, এই মাইনাসটা করার জন্য হলেও এমন না যে আসলে তুমি পড়াশোনা বাদ দিয়ে দিবা, এটাকে পজিটিভ করার জন্য হচ্ছে তোমাকে নিজেকে অ্যাক্সিলারেট করতে হবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাই করবা যে না আসলে এখনকার পড়াশোনাগুলো, তোমরা অনেকে হয়তো বা বিভ্রান্ত আছো, ভাইয়া পড়াশোনা কীভাবে করব, কী করব না করব, এই জিনিসগুলা অনেকে আছো 9 থেকে পড়াশোনা করো না, ভাইয়া এখন থেকে শুরু করব নাকি? লাইফের বড় হতে হলে প্রত্যেকটা সময়, সো এটা নর্মালি মানে অনেক বিরাট বিরাট যারা ফিলোসফার আছে, বা এখনও অনেকে আছে যারা যারা লিডার বা সাকসেসফুল মানুষ যারা আছে, তারা এটা এখনও বিশ্বাস করে যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, অ্যান্ড ইফ দেয়ার ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ টুমোরো ইন ইউর লাইফ, তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে না। কথাটার মানে হচ্ছে এরকম, তুমি যদি লাইফে সাকসেসফুল হতে চাও এবং তোমার টার্গেট যদি এটা যে আমি কালকে থেকে শুরু করব, তাহলে তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে না। তোমার কাছে সাকসেসফুল হওয়ার একমাত্র এবং একমাত্র সূত্রটা হচ্ছে যে এখন তুমি যদি তোমার, আমি আমি বিশ্বাস করছি তোমার একদম সারা জীবন কোনো পড়াশোনা হয়নি, তুমি বই ধরোও নাই, তুমি যদি এখন থেকে বসে যদি শুরু করতে পারো, এসএসসি তোমার যেদিন হোক, তোমার যদি এসএসসি মনে করো 3 মাস পরেও হয়, তুমি ওই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবা। সো ওই সূত্রটা অলরেডি আমি একটা ভিডিওতে তোমাদেরকে যদিও বলেছিলাম, আমি আবার বলবো, সমস্যা নেই, পরবর্তী একটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। সো তোমরা ট্রাই করো নিজেদের মধ্যে মেনটেন করার, নিজেদেরকে একটু মোমেন্টাম দিয়ে রেডি করা। সো ইনশাল্লাহ তোমাদের সবার জীবন সুন্দর হবে এবং পড়াশোনা লাইফটা অনেক বেশি গোছানো হবে। সো অলরাইট, আজকের পড়ানো নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু অ্যান্সার করার ট্রাই করবো, দেন আমরা আজকে ক্লাসটা এখানে কনক্লুড করবো। অলরাইট অলরাইট অলরাইট, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমরা একটু আমাকে বলো। অ্যান্ড অবশ্যই অবশ্যই সবাই একটু নোটটা দিবা গ্রুপের মধ্যে, সবাই গ্রুপের মধ্যে নোট প্রোভাইড করবা। হিচে আচ্ছা, হায়ার ম্যাথের আমাদের কোর্স চলছে অলরেডি, আমাদের হায়ার ম্যাথের ফ্রি কোর্সও চলছে, এর পাশাপাশি একটা পেইড কোর্সের আমাদের চ্যাপ্টার ওয়াইজগুলো, তো আমাদের পেইড কোর্সগুলো ম্যাক্সিমাম চ্যাপ্টার ওয়াইজ থাকে। সো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের আমাদের কোর্স হয়ে গেছে, তোমরা এখনও যারা চাও ভর্তি হতে, তোমরা আমাকে টেক্সট করলেই হবে, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দিব, খুবই ছোট একটা ফিতে আমি তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিব। অলরাইট, সো তোমরা যারা যারা চাও, অলরেডি একটা চ্যাপ্টার হয়েছে, ওই চ্যাপ্টারের জন্য তোমরা ভর্তি হতে পারবা, অথবা তোমরা যদি চাও যে ফুল কোর্সে ভর্তি হবা, তোমাদের জন্য সে রাস্তাও খোলা আছে, নো ওয়ারিজ। আর ফ্রি ক্লাস তো চলবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মারুফা মারিফ, যারা যারা আছো
অলরাইট থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমরা গ্রুপের আমাদের জায়গা থেকে আমরা যতটুকু দেয়ার আমরা সাধ্যমতো চেষ্টা করব। ইভেন যার আসলে আম, পড়াশোনার জন্য আসলে ওই খরচ করার পর্যন্ত যাদের নাই, সামর্থ্য নাই, তাদের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ফ্রি ক্লাস দিয়ে, প্রতিনিয়ত যতভাবে সার্ভ করা যায় আমরা এই জিনিসগুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছি। সো তোমাদের কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গাগুলো থেকে আমরা বেস্টটা দিয়ে ট্রাই করবো। অ্যান্ড তোমরা জাস্ট ট্রাই করো আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছে দেওয়ার, আমাদের ক্লাসগুলো তোমাদের আশেপাশে মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। তাহলে নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা। অলরাইট, আর যারা যারা বাংলাদেশ